হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এজেটে মাহসানুল্লাহ জিবি একাডেমি। আজকে আমি তোমাদের প্রোগ্রামিং ভাষার চতুর্থ ক্লাস করাবো। আজকের আলোচ্য বিষয় হলো ক্যারেক্টার সেট, টোকেনস এবং ডেটা টাইপ। এই তিনটি বিষয় তোমাদের ধারণা পরিষ্কার হলে সি ভাষায় প্রোগ্রাম রচনা তোমাদের জন্য অনেক সহজ সাধ্য হবে। তাহলে শুরু করা যাক ক্যারেক্টার সেট, টোকেনস এবং ডেটা টাইপ। আজকের লেসন শুরু করার আগে আমরা সি ভাষায় ব্যবহৃত কিছু চিহ্নের নাম জেনে নেব। কিছু গুরুত্বপূর্ণ চিহ্নের নাম। প্রথমটি হলো প্যারেন্টস বা প্যারেনথেসিস, তারপরের চিহ্নটি হলো কার্লি ব্র্যাকেটস, এভাবে স্কোয়ার ব্র্যাকেটস, অ্যাঙ্গুলার ব্র্যাকেট, অ্যাম্পারস্যান্ড এবং টিলডি। আমরা এই চিহ্নগুলো সি ভাষার বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। তাহলে শুরু করা যাক আজকের লেসন। আমরা আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো ক্যারেক্টার সেট, তারপর টোকেনস, লাস্ট ওয়ান ডেটা টাইপস। তাহলে প্রথমে আসি ক্যারেক্টার সেট। সি ভাষা রচনায় ব্যবহৃত যে কোনো অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে আমরা ক্যারেক্টার সেট বলি। The C character set denotes any alphabet, digits, or a special symbol used to represent information. এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যাদের ক্যারেক্টার বলি। নাম্বার 1 লেটার। লেটারের মধ্যে আছে ছোট হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড। ডিজিটস এর মধ্যে আছে 0 থেকে 9 যে কোনো অঙ্ক। স্পেশাল সিম্বলস এর মধ্যে কিবোর্ডে আমরা যেগুলো ব্যবহার করি, এট দ্য রেট অফ, হ্যাশ, ডলার সাইন, স্কোয়ার ব্র্যাকেট, অ্যাম্পারস্যান্ড, কোয়েশ্চেন মার্ক এবং অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এগুলোকে আমরা স্পেশাল সিম্বল বলি। আর হোয়াইট স্পেস বলতে আমরা বুঝি স্পেস, ট্যাব, নিউ লাইন। স্পেস বলতে কিবোর্ড থেকে আমরা যে স্পেস বার ব্যবহার করি সেটিকে বোঝায়। ট্যাব বলতে কিবোর্ডের ট্যাব বাটনকে বোঝায়। আর নিউ লাইন বলতে আমরা প্রোগ্রাম রচনার ক্ষেত্রে এক লাইন খালি রাখার জন্য বা এক লাইন নিচে আনার জন্য যে কমান্ড ব্যবহার করি অবলিক এন্ড, সেটি এটিকে বলে নিউ লাইন। তাহলে আমরা ক্যারেক্টার সেট বুঝলাম। এখন আসি টোকেনস। টোকেনস কাকে বলে? সি ভাষায় ব্যবহৃত প্রতিটি স্বতন্ত্র ক্ষুদ্রতম অংশকে টোকেন বলে। In C program, the smallest individual units are called as tokens. এখানে একটা উদাহরণ দেওয়া হলো, একটা প্রোগ্রাম দেওয়া হলো hash include stdio.h int integer main, একটা কমেন্ট দেওয়া হলো this is my first C program, আবার printf hello world return 0, কার্লি ব্র্যাকেট দ্বারা সেটা শেষ হলো। এখানে যতগুলো রঙিন অংশ দেখা যাচ্ছে সবগুলোই হলো টোকেনস, অর্থাৎ প্রতিটা ক্ষুদ্র অংশই এখানে টোকেন। কিন্তু দেখা যাচ্ছে কমেন্টের দিস ইজ মাই ফার্স্ট সি প্রোগ্রাম, এটিকে টোকেন আকারে বলা হয়নি, কারণ এটা প্রোগ্রাম নির্বাহে কোনো কাজে আসে না, তাই এটিকে টোকেন হিসেবে বিবেচনা করা হয় না। এবার আমরা টোকেনসে কি কি অংশ আছে সেটা নিয়ে জানব। টোকেনসে মোট 6টি অংশ আছে। 1 নম্বরে কিওয়ার্ড, 2 নম্বরে আইডেন্টিফায়ার, 3 কনস্ট্যান্ট, 4 স্ট্রিং, 5 অপারেটর, 6 পাংচুয়েটর। আমরা এখানে একটা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি printf ফাংশনের মধ্যে 10 প্লাস 2, প্যারেনথেসিসের মধ্যে 10 প্লাস 2 লেখা আছে। 10 হলো একটি কনস্ট্যান্ট টোকেন, প্লাস একটি অপারেটর টোকেন, আবার 20টা কনস্ট্যান্ট টোকেন। এবার আমরা
এই 6টি টোকেন এর বিস্তারিত আলোচনা দেখব। প্রথমে হলো কিওয়ার্ড। কিওয়ার্ড হলো কতগুলো সংরক্ষিত বিশেষ শব্দ বা পূর্ব নির্ধারিত শব্দ যা কম্পাইলার বুঝতে পারে, অর্থাৎ প্রোগ্রামের অনুবাদক বুঝতে পারে। সংক্ষেপে সি ভাষার নির্ধারিত শব্দকে কিওয়ার্ড বলে। কিওয়ার্ডের মাঝে কোনো ফাঁকা স্থান থাকে না। কিওয়ার্ড বর্ণ ইংরেজি ছোট হাতের হয়, বড় হাতের হয় না। যেমন এখানে উদাহরণ হিসেবে বলা হচ্ছে আইএনটি, ফ্লোট, ভয়েড, এটসেট্রা। এগুলো কিওয়ার্ড, এগুলো বড় হাতের হবে না। Keywords are predefined tokens in C. These are also called reserved words. Keywords have a special meaning to the C compiler. These words cannot be used for general purpose other than to which they are intended for. এবার দেখব কিওয়ার্ড হিসেবে আমরা কয়টি কিওয়ার্ড পাই। সি ভাষায় 32টি কিওয়ার্ড আছে। এটা হলো C89 অর্থাৎ আনসি সি অনুসারে, যা আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। আনসি হলো আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, তাদের কর্তৃক নির্ধারিত। সি ভাষায় মোট 32টি কিওয়ার্ড আছে। কিওয়ার্ডগুলো এখানে সারণী আকারে দেওয়া হলো, যেমন অটো, ব্র্যাক, কেস, সিএচএআর, সিএনএসটি, কন্টিনিউ, ডিফল্ট, ডু, ডবল, এলস, ইনাম, এক্সটার্ন, লং, ফ্লোট, ফর, গো টু, এভাবে করে মোট 32টি কিওয়ার্ড এর সারণী আমরা দেখতে পাচ্ছি। এগুলো সবগুলোই হলো কিওয়ার্ড, এগুলো দ্বারা আমরা প্রোগ্রাম রচনা করি। এবার আসা যাক আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার হলো সি ভাষায় আইডেন্টিফায়ার বলতে কোনো নামকে বোঝায়, যা দ্বারা কোনো ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ফাংশন বা ইউজার ডিফাইন উপাদানকে নির্দিষ্ট করা যায়। ইউজার ডিফাইন সম্পর্কে আমরা গত ক্লাসগুলোতে ধারণা দিয়েছি। In C language, identifiers is a name used to identify a variable, constant, function, or any other user-defined item. যেমন এক্সাম্পল হিসেবে integer a, float b, etc. এবার আমরা একটা উদাহরণ দেখছি। hash include stdio.h integer main. This is my first C program. Printf hello world. printf 10 plus 2 return 0. এখানে যতগুলো রঙিন অংশ আছে, যেমন ইনক্লুড, আইএনটি, নেম, প্রিন্টএফ, রিটার্ন, এগুলো সবগুলো কোনো বিষয়কে নির্দিষ্ট করছে, তাই এগুলো সবগুলোই আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারের অধীনে আমরা আরো কিছু আলোচনা করব। এবার আমরা আইডেন্টিফায়ার রুলস সম্পর্কে একটু দেখে নিই। An identifier starts with a letter, capital letter A to capital letter Z, or small letter a to small letter z. An underscore followed by 0 or more letters, underscores and digits 0 to 9. Number 2 হলো C doesn't allow punctuation character such as minus, at the rate of, and percent within identifiers. Number 3, C is a case-sensitive programming. Thus, Rafi, capital letter R, and Rafi, small letter r, are two different identifiers in C. Valid identifiers অর্থাৎ যেই identifiers গুলো সঠিক, F00 underscore Rafi, ABC, full name underscore name, A underscore 123 name, 05 J, A 12 BC, re, and বড় হাতের capital letter and name, এগুলো সবগুলোই ভ্যালিড আইডেন্টিফায়ার, সঠিক।
আর ইনভ্যালিড আইডেন্টিফায়ার হলো 1 রাফি, a-123, নাদিম @Dhaka, a%b, এগুলো সবই ইনভ্যালিড আইডেন্টিফায়ার্স। আমরা এগুলো ভেরিয়েবলের ক্ষেত্রে এই নিয়মগুলো পাবো, ভেরিয়েবলের ক্ষেত্রে এই নিয়মগুলো প্রযোজ্য। এবার আমরা আসি আইডেন্টিফায়ারের অন্তর্গত একটি উপাদান ভেরিয়েবল নিয়ে। ভেরিয়েবল বা চলক হলো প্রোগ্রামার কর্তৃক দেয়া মেমরি পরিসরের একটি নাম, যে নামের অধীনে ডেটা রাখা যায়। গত ক্লাসে আমরা দীর্ঘ আলোচনায় ভেরিয়েবলের উপর অনেক কাজই করেছি। ভেরিয়েবল দ্বারা এটাই আমরা বুঝি যে এটা মেমরি পরিসরে দেয়া একটি নাম, মেমরি ছাড়া সে কোনো কাজ করতে পারে না। মেমরি অ্যালোকেশনে বিভিন্ন ধরনের ভেরিয়েবলের জন্য বিভিন্ন পরিমাণ জায়গা দখল করে। এই ডেটার মান পরিবর্তনশীল, তাই আমরা বলে থাকি সহজ কথায় পরিবর্তনশীল রাশিকে বলে ভেরিয়েবল। ভেরিয়েবলের সিনট্যাক্স বা ভেরিয়েবলের বিধি, ভেরিয়েবলে আমরা কিভাবে ভেরিয়েবল ঘোষণা করে থাকি, লিখে থাকি, সেটার দুটো উদাহরণ এখানে দেখানো হলো। ডেটা টাইপ ভেরিয়েবল নেম, আরেকটি হলো ডেটা টাইপ ভেরিয়েবল নেম ইকুয়াল ভ্যালু। তাহলে প্রোগ্রাম রচনার ক্ষেত্রে সেটা কেমন হবে? ডেটা টাইপ হিসেবে int, ভেরিয়েবল হিসেবে a। আবার আরেকটি দেখা যাচ্ছে ডেটা টাইপ হিসেবে int ইন্টিজার, ভেরিয়েবল হিসেবে a, যার মান 40। এবার আমরা দেখব ভেরিয়েবল কয় প্রকার। ভেরিয়েবল দুই প্রকার, লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল। এবার আসি লোকাল ভেরিয়েবল। কোন ফাংশনের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে তাকে উক্ত ফাংশনের লোকাল ভেরিয়েবল বলে। লোকাল ভেরিয়েবল নির্দিষ্ট ফাংশনের বাইরে কাজ করে না। অর্থাৎ আমরা যে ফাংশন ব্যবহার করে থাকি, ফাংশন ব্লক, একটি ফাংশন ব্লকের জন্য যদি আমি একটি ভেরিয়েবল ঘোষণা করি, তা উক্ত ফাংশন ব্লকেই প্রযোজ্য হয়, অর্থাৎ এর বাইরে এটি কাজ করে না। কিন্তু দেখি আমরা এখন গ্লোবাল ভেরিয়েবলটা কেমন। গ্লোবাল ভেরিয়েবলের সংজ্ঞাটা হলো সকল ফাংশনের বাইরে প্রোগ্রামের শুরুতে ডিক্লেয়ার করা ভেরিয়েবলকে গ্লোবাল ভেরিয়েবল বলে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম একটি প্রোগ্রামে যতগুলো ফাংশন থাকে সবগুলো ফাংশনের বাইরে এটিকে ঘোষণা করা হয়। সাধারণত এটিকে মেইন ফাংশনের উপরে গ্লোবাল ডিক্লারেশন অংশে ঘোষণা করা হয়, যা মেইন ফাংশন সহ আরো যত ফাংশন থাকবে সব ফাংশনেই এটি কার্যকর হবে। গ্লোবাল ভেরিয়েবল সাধারণত প্রোগ্রামের শুরুতেই ডিক্লেয়ার করা হয়। গ্লোবাল ভেরিয়েবলের কর্মকাণ্ড কোনো ফাংশনের মধ্যে সীমাবদ্ধ নয় বলে এটিকে গ্লোবাল ভেরিয়েবল বলে, অর্থাৎ সেটি সব ফাংশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই গেল ভেরিয়েবল সম্পর্কে ধারণা। এখন আমরা দেখব ভেরিয়েবলের নামকরণের নিয়মাবলী, অর্থাৎ আমরা কিভাবে ভেরিয়েবলের নামকরণ করতে পারি। বিবরণ, শুদ্ধ নিয়ম, অশুদ্ধ নিয়ম আমি এখানে 3 ভাগে ভাগ করে দেখাচ্ছি। বিবরণ, প্রথম 1 নাম্বার বিধিতে আমরা যাই। ভেরিয়েবল লিখতে যে কোনো ক্যারেক্টার বা অক্ষর ব্যবহার করা যায়, তবে প্রথম অক্ষর অবশ্যই অ্যালফাবেটিক ক্যারেক্টার, দ্যাট মিন্স ক্যাপিটাল লেটার A to ক্যাপিটাল লেটার Z or স্মল লেটার A to স্মল লেটার Z হতে হবে, সংখ্যা হতে পারবে না এবং চিহ্ন হতে পারে না। যেমন শুদ্ধ নিয়ম আমরা দেখি, এখানে দেখা যাচ্ছে স্মল লেটার একটা A, আবার ক্যাপিটাল লেটার A, রাফি, টোটাল, ডে 2, Y2K। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে আমরা ক্যারেক্টার দিয়েই প্রত্যেকটা নাম শুরু করেছি। ভেরিয়েবলের নাম এভাবে লেখা যায়। এবার দেখব আমরা অশুদ্ধ কোনগুলো। এখানে দেখা যাচ্ছে আমি ভেরিয়েবলের নামের আগে সংখ্যা ব্যবহার করেছি, ডিজিট ব্যবহার করেছি 2YK, এটি ভুল। 2 থাকার কারণে 2 মাঝখানে দেওয়া যাবে বা শেষে দেওয়া যায়। একইভাবে 1 ডে, একইভাবে ভেরিয়েবল হিসেবে শুধু 1 দেওয়া, টিলডি এবং স্টার,
এগুলো সবই ভুল। এরকম চিহ্নগুলো ব্যবহার করা যাবে না। এবার দ্বিতীয় রুলসটা দেখি। ভেরিয়েবলে আন্ডারস্কোর এবং ডলার সাইন ছাড়া অন্য যে কোনো বিশেষ অক্ষর কিবোর্ডে থাকে সেই অক্ষরগুলো এট দ্য রেট অফ, হ্যাশ, অ্যাম্পারস্যান্ড ইত্যাদি ব্যবহার করা যাবে না, কিন্তু এগুলো দিয়ে প্রথম অক্ষর হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ এখানে ব্যবহার করা যাবে শুধু আন্ডারস্কোর এবং ডলার সাইন যে কোনো জায়গায়। যেমন উদাহরণটা দেখি, ডে আন্ডারস্কোর 1 f আন্ডারস্কোর নেম হ্যাশ f name at the rate of mi ডলার KAFI K ডলার AFI। এখানে আমরা আন্ডারস্কোর দিয়েও নাম শুরু করতে পারি, যেমন শুধু যদি আন্ডারস্কোর নেম লিখি সেটাও সঠিক। এবার আমরা অশুদ্ধ নিয়মটা দেখছি। এখানে দেখা যাচ্ছে আমি ডের পরে আন্ডারস্কোর না দিয়ে ড্যাশ 1 দিলাম, এটা ভুল। একইভাবে f হ্যাশ নেম দিলাম, এটাও ভুল। হ্যাশটাকে শুরুতে দিলে ঠিক আছে, শুরুতে না দিয়ে অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করলে এটা ভুল। একইভাবে আর at the rate of fi এটা ভুল। at the rate of টাকে যদি আমি প্রথমে দিই সেটা সঠিক, আর এর পরের যে কোনো জায়গায় দিলে এটা ভুল। একইভাবে ফারিহা at the rate of হবে না, তবে at the rate of টা যদি ফারিহার আগে দেওয়া যায় তাহলে সঠিক। তাহলে আমরা দ্বিতীয় রুলটি জানলাম। এবার তৃতীয় রুলটা দেখি। ভেরিয়েবলের নামের মাঝে কোনো খালি জায়গা রাখা যায় না, কোনো স্পেস হবে না। সঠিক নিয়মটি হচ্ছে আইডি আন্ডারস্কোর নম মাই নেম, এখানে কোনো, এই দুটোতেই কোনো খালি জায়গা নেই। আমার আইডি নং এর খালি জায়গা রাখার প্রয়োজন যখন হলো আমি আন্ডারস্কোর দিয়ে সেটা বুঝালাম, কিন্তু অশুদ্ধ নিয়মটি আমরা দেখতে পাচ্ছি এখানে আইডি এবং নং দুটির মধ্যে খালি স্থান রাখা হলো। এটি দ্বারা কম্পিউটার মনে করে আইডি এবং নং দুটি আলাদাভাবে ভেরিয়েবল, এই জন্য এটিকে একটি ভেরিয়েবল মনে করতে পারে না। মাই নেম মাঝখানে স্পেস থাকার কারণে এটি সঠিক নয়। এবার আমরা চতুর্থ রুলসটা দেখব, সর্বশেষ। কিওয়ার্ড ছাড়া ভেরিয়েবলের নাম হিসেবে যে কোনো ওয়ার্ড, যেমন এ বি, এওয়ান, বাবু, ফারিহা ইত্যাদি ব্যবহার করা যাবে, তবে কোনো কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। কিওয়ার্ড সম্পর্কে একটু আগে আমরা ধারণা পেয়েছি, মোট 32টি কিওয়ার্ড আছে, ওগুলো ব্যবহার করা যাবে না। যেমন এখানে আমি লিখেছি ইন্টিজার, সিয়াম, প্রিন্ট। আমরা এখানে ইন্টিজার শব্দ দেখতে পাচ্ছি। ইন্টিজার বলতে কোনো কিওয়ার্ড নাই, আইএনটি আছে, তাই ইন্টিজার লেখাকে সে সঠিক হিসেবে, ভেরিয়েবল হিসেবে সঠিক বিবেচনা করে। সিয়াম, প্রিন্ট, প্রিন্ট বলতে কোনো কিওয়ার্ড নাই। এরপরে অশুদ্ধ নিয়মের মধ্যে আছে আইএনটি, ইন্টিজার এটা একটা কিওয়ার্ড, এভাবে ফ্লোট, তারপরে আমরা মাঝখানে খালি রাখলাম এসআই, এএম হবে না। প্রিন্টএফ এটাকে আমরা ভ্যালিড মনে করি না, এগুলো হবে না। প্রিন্টএফ একটি ফাংশনের অংশ, এটিকে আমরা ভেরিয়েবল হিসেবে বিবেচনা করতে পারি না। তাহলে এগুলো আমাদের ভেরিয়েবলের নামকরণের কিছু নিয়ম। এবার আমরা আলোচনা করব ফাংশন। ফাংশন কি? বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করার পদ্ধতিকে ফাংশন বলে। অর্থাৎ একটি প্রোগ্রাম আমরা বিভিন্ন খণ্ডে বিভক্ত করে রচিত করি, প্রতিটা খণ্ডই হচ্ছে এক একটি ফাংশন। আমরা গত ক্লাসে বলেছিলাম ফাংশন একটি ওয়ার্ডের সাথে যখন একটি প্যারেনথেসিস যুক্ত হয় তখন সেটি ফাংশন হয়, অথবা একটি ফাংশনের সাথে যদি আমি আর একটা কার্লি ব্র্যাকেটের মাধ্যমে বড় ধরনের একটা ফাংশন কাজ করি, তখন বড় ধরনের কোনো কাজ করি তখন সেটাকে আমরা ফাংশন বলি। এটাকে আমরা বোঝার সুবিধার জন্য ফাংশন ব্লকও বলে থাকি বড় ধরনের ফাংশনের ক্ষেত্রে। তাহলে আমরা সাধারণত দেখি কি, একটি ওয়ার্ডের সাথে যখন একটি প্যারেনথেসিস যুক্ত হয় তখন সেটি হচ্ছে ফাংশন। তাহলে
এখানে উদাহরণ হিসেবে দেওয়া হলো printf, scanf, getcs, সবগুলো ওয়ার্ডের সাথে প্যারেনথেসিস যুক্ত আছে ইত্যাদি। ফাংশনের নামের শেষে প্যারেনথেসিস দিতে হয়। সি ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন হলো মেইন ফাংশন। প্রত্যেক ফাংশন একটি নির্দিষ্ট হেড ফাইল দ্বারা পরিচালিত। হেড ফাইলে আমরা গত ক্লাসে লিঙ্ক সেকশন সম্পর্কে আলোচনায় পেয়েছিলাম হেড ফাইল সম্পর্কে। তবে মেইন ফাংশনে কোনো হেড ফাইল প্রয়োজন নেই। মেইন ফাংশন এমন একটি ফাংশন, এই ফাংশনের জন্য কোনো হেড ফাইল প্রয়োজন হয় না। এটি সি ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন, এটি ছাড়া প্রোগ্রাম রচিত হয় না। এবার দেখব একটা উদাহরণ। আমরা এখানে রঙিন অংশ মেইন, এটি একটি ফাংশন, printf এটিও একটি ফাংশন, কারণ তাদের পাশে ব্র্যাকেট আছে। এই দুটোকে আমরা ফাংশন বলি। এবার দেখব ফাংশন কয় প্রকার। ফাংশন দুই প্রকার, একটি হচ্ছে লাইব্রেরি ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। লাইব্রেরি ফাংশন বলতে আমরা কি বুঝি? যে ফাংশন পূর্ব থেকে তৈরি করা থাকে এবং ফাংশনগুলোর বিভিন্ন হেডার ফাইল দেয়া থাকে তাকে লাইব্রেরি ফাংশন বলে। এটা সি ভাষার নির্ধারিত ফাংশন। এই ফাংশনগুলোর জন্য নির্ধারিত হেড ফাইল থাকে, যা আমরা একটু পরেই দেখব। আর ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে কাজের সুবিধার জন্য প্রচুর লাইব্রেরি ফাংশন থাকলেও প্রোগ্রাম কোনো নির্দিষ্ট কাজ বারবার করার জন্য অনেক সময় ফাংশন তৈরি করতে হয়। এই ধরনের ফাংশনকে ইউজার ডিফাইন্ড ফাংশন বলে, অর্থাৎ ব্যবহারকারীর নির্ধারিত ফাংশন, যা সাধারণত একাধিক ধরনের ডেটা একটি ডেটা টাইপে পরিণত করার জন্য ব্যবহার করে থাকে। এটি সম্পর্কে আমরা পূর্বে ধারণা পেয়েছি, আমরা একটু পরে আবার এটার সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দেব। এবার আমরা যাচ্ছি লাইব্রেরি ফাংশন সম্পর্কে বিস্তারিত বর্ণনায়। আমরা এখানে তিনটি অংশে ভাগ পেলাম। একটি হচ্ছে ফাংশন, তার সংশ্লিষ্ট হেডার ফাইল, এবং এই ফাংশনগুলো আমরা কি কাজে ব্যবহার করি। আমরা এখানে ফাংশন সেকশনকে এখানে চারটি ভাগে ভাগ করে দেখিয়েছি। printf, scanf, puts, push, pusher, gets, getHE, getchar, এগুলো সবগুলো stdio.h হেড ফাইল দ্বারা পরিচালিত। প্রত্যেকটার আবার ভিন্ন ভিন্ন কাজ আছে। printf দিয়ে আমরা যে কোনো ধরনের ডেটা আউটপুট পেতে পারি। scanf কিবোর্ড হতে যে কোনো ধরনের ডেটা ইনপুট গ্রহণ করার জন্য ব্যবহার করে। আর puts স্ট্রিং আউটপুট পাওয়ার জন্য। স্ট্রিং তো আমরা আগেই বলেছি, ডাবল ইনভার্ট কমার মধ্যে কোনো ক্যারেক্টার থাকলে সেটাকে স্ট্রিং বলে। এরপর পুচ, এটি আউটপুট মাধ্যমে একটি বার্তা পাঠায়, আর পুচার একইভাবে আউটপুট মাধ্যমে একটি বার্তা পাঠায়। গেটস স্ট্রিং ইনপুট দেওয়ার জন্য। একটু আগে দেখলাম পুটস, সেটি হচ্ছে স্ট্রিং আউটপুট পাওয়ার জন্য, আর গেটসটা হলো স্ট্রিং ইনপুট দেওয়ার জন্য। আর গেচার ইনপুট মাধ্যম থেকে একটি বার্তা গ্রহণ করা। আর getHE এটিও ইনপুট মাধ্যম থেকে একটি বার্তা গ্রহণ করে। এই গেল stdio.h হেড অংশের অন্তর্গত ফাংশনগুলো। এবার আমরা দেখছি sqrt, এটা বর্গমূল নির্ণয়ের জন্য, সাইন মান নির্ণয়ের জন্য, cos কোসাইন মান নির্ণয়ের জন্য, tan ম্যাথ ট্যানজেন্ট মান নির্ণয়ের জন্য। এগুলো সবগুলো mat.h দ্বারা পরিচালিত। এরপর আমরা দেখতে পাচ্ছি getch এবং clrscr, এগুলো conio.h হেড ফাইল দ্বারা পরিচালিত। প্রথমটি getch কিবোর্ড থেকে একটি বার্তা নেয়, তবে স্ক্রিনে প্রদর্শন করে না। এটি সাধারণত প্রোগ্রাম রান ও ফিরে আসার জন্য অপেক্ষা করতে এটি ব্যবহৃত হয়। getchr এটি দ্বারা স্ক্রিন পরিষ্কার করে। এই দুটি কাজ সি ল্যাঙ্গুয়েজে বর্তমানে কম ব্যবহৃত হয়। বার ফাংশনটি দিয়ে আমরা বার বা লম্বা দাগ টানি, আর সার্কেল দ্বারা আমরা বৃত্ত অঙ্কন করি, লাইন দ্বারা আমরা লাইন অঙ্কন করি। এগুলো সবই graphics.h হেড ফাইল দ্বারা পরিচালিত। এবার আমরা দেখছি টোকেনের কনস্ট্যান্ট, যার মানের কোনো পরিবর্তন হয় না তাকে কনস্ট্যান্ট বা ধ্রুবক বলে। Constants are those
quantities whose value are fixed and cannot be changed. যেমন আমরা উদাহরণে দেখতে পাচ্ছি 1 2 const int i equal 5 etc. এখানে যে const int i equal 5 বলা হচ্ছে এটা গ্লোবাল ডিক্লারেশন অংশে প্রদান করা হয় যা সবগুলো ফাংশনে ব্যবহার করা যায়। এই গেল কনস্ট্যান্ট। কনস্ট্যান্টকে আমরা আবার দুটি ভাগে ভাগ করি, একটি হলো নিউমেরিক কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট। নিউমেরিক কনস্ট্যান্ট আবার দুই প্রকার, একটি হলো ইন্টিজার কনস্ট্যান্ট আর একটি হলো ফ্লোট বা রিয়েল কনস্ট্যান্ট। ইন্টিজার কনস্ট্যান্টের উদাহরণ হলো 25 12 -15 অর্থাৎ পজিটিভ নেগেটিভ যে কোনো পূর্ণ সংখ্যা। আর এখানে দেখা যাচ্ছে ফ্লোটিং টাইপ 25.12 এবং -5.79 এভাবে দেখানো হলো যে কোনো ধরনের নেগেটিভ পজিটিভ ভগ্নাংশ মানকে আমরা ফ্লোটিং বা রিয়েল কনস্ট্যান্ট বলে থাকি। এবার আসি ক্যারেক্টার কনস্ট্যান্ট। ক্যারেক্টার কনস্ট্যান্ট আবার দুই প্রকার, সিঙ্গেল ক্যারেক্টার, স্ট্রিং ক্যারেক্টার। সিঙ্গেল ক্যারেক্টারের অধীনে আছে 5 n x এরকম যে কোনো অক্ষর, বর্ণ বা অঙ্ককে আমরা সিঙ্গেল ক্যারেক্টার বলি, যা সিঙ্গেল কোটেশনের মধ্যে লেখা হয়, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লেখা হয়। আর স্ট্রিং ক্যারেক্টার আমরা এখানে দেখতে পাচ্ছি হাই, হ্যালো, বাই, কিছু ওয়ার্ড যা আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখলাম। এখানে ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা ইংরেজি বর্ণের পাশাপাশি যদি অঙ্ক লিখি সেটাও সঠিক, তাহলে পুরোটাকে বলা হয় স্ট্রিং ক্যারেক্টার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি স্ট্রিং ক্যারেক্টার ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখিত হয় আর সিঙ্গেল ক্যারেক্টার সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখিত হয়। এগুলো সবই কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের পরে আসলাম আমরা স্ট্রিং। স্ট্রিং হলো সি ভাষায় একমাত্রিক অ্যারেতে ব্যবহৃত ক্যারেক্টারস যা নাল ক্যারেক্টার, অর্থাৎ অবলিকের সাথে জিরো দ্বারা যেটা বোঝায় সেটাকে নাল ক্যারেক্টার বলে। আমরা সাধারণত অ্যারেতে এটি ব্যবহার করি। স্ট্রিং হলো একটি গ্রুপ অফ ক্যারেক্টারস, অর্থাৎ অনেকগুলো ক্যারেক্টার নিয়ে, যেমন বাবু, হ্যালো, হাই, ইয়াহু। এগুলো যখন ডবল ইনভার্টেড কমার মধ্যে লেখা হবে তখন সেটা হয়ে যাবে স্ট্রিং। The string in C programming language is actually a one-dimensional array of characters which is terminated by a null character (0). A string is a group of characters. All are individually character by the group which is in double inverted comma in string. আমরা একটা এক্সাম্পল দেখছি, যেমন hello 1 to abc। এখানে abc এটা বড় হাতের এরকম বড় ছোট হাতের লেখা যাবে, আবার অঙ্ক ব্যবহার করা যাবে, p a 45 সব ধরনের হবে। এগুলো সবগুলোকে আমরা স্ট্রিং বলি, গ্রুপ অফ ক্যারেক্টার। এবার দেখি আমরা অপারেটর। অপারেটর এমন একটি প্রতীক যা কম্পাইলারকে নির্দিষ্ট গাণিতিক বা লজিক্যাল অপারেশন করতে বলে। যে কোনো অপারেটর, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো সবই অপারেটর। এরকম অনেক অপারেটর আমরা সি ভাষায় ব্যবহার করে থাকি গাণিতিক কাজ এবং লজিক্যাল অপারেশনের জন্য। An operator is a symbol that tells the compiler to perform a specific mathematical or logical operation. Example এ দেখতে পাচ্ছি প্লাস, মাইনাস, লজিক্যাল এন্ড এটসেট্রা, এগুলো সবগুলোই অপারেটর। অপারেটর সম্পর্কে আমরা আগামী ক্লাসগুলোতে বিস্তারিত ধারণা পাবো। এবার আসি পাংচুয়েটর। পাংচুয়েটর কি? বিরাম চিহ্ন। পাংচুয়েটর বা বিরাম চিহ্ন দুটি স্টেটমেন্টকে সেমিকোলন দ্বারা পৃথক করে একটি স্টেটমেন্টের শেষে লেখা হয়। অর্থাৎ প্রতিটা স্টেটমেন্টকে বিভক্ত করতে আমরা সেমিকোলন ব্যবহার করি এবং এটাকে আমরা পাংচুয়েটর বলি। এগুলো ডেলিমিটার বা বিভাজক হিসেবেও পরিচিত, অর্থাৎ স্টেটমেন্টকে পৃথক করা। Punctuators separate two statements like semicolon describes the end of a statement. They are also known as delimiter or separators. আমরা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার ব্র্যাকেট, প্যারেনথেসিস, কার্লি ব্র্যাকেট, হ্যাশ, এটসেট্রা। এগুলো সবগুলো হচ্ছে পাংচুয়েটর। এগুলো দ্বারা
এগুলো একটি মাত্র স্টেটমেন্টে ব্যবহৃত হয়। আমরা একটি ব্লক অফ কোড অর্থাৎ ফাংশন কোডে শুরুতে এবং শেষে আমরা কার্লি ব্র্যাকেট গুলো ব্যবহার করি, আর প্যারেনথেসিসটা ব্যবহার করি সাধারণত কোনো ফাংশনের সাথে কোনো ফাংশন তৈরি করতে। এবার দেখি ডেটা টাইপ, ডেটার ধরন। সেটার সংজ্ঞাতেই বলা হচ্ছে ডেটার ধরনকে বলে ডেটা টাইপ, অর্থাৎ ডেটাটি কোন ধরনের। সি প্রোগ্রামিং এ বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করা হয়, যেমন পূর্ণ সংখ্যা, যেমন 0 1 2 15 25 100, এরকম যে কোনো পূর্ণমান, এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। আবার প্রকৃত সংখ্যা বা প্রকৃত মান বা ফ্লোটিং পয়েন্ট, যেমন 10.25 30.25 100.20, এগুলো নেগেটিভ পজিটিভ হতে পারে, এগুলো এক ধরনের ডেটা। আবার বিভিন্ন অক্ষর বা প্রতীক, যেমন স্মল লেটারের এ থেকে স্মল লেটারের জেড, আবার বড় ক্যাপিটাল লেটারের এ থেকে ক্যাপিটাল লেটারের জেড, এভাবে এট রেট অফ, হ্যাশ, অ্যাম্পারস্যান্ড প্রভৃতি। সি ভাষায় আমরা 4 ধরনের ডেটা পাই, যেমন প্রাইমারি অর বিল্ট ইন ডেটা টাইপ, নাম্বার 2 derived data type, number 3 user defined data type, number 4 empty data type. এবার আমরা প্রাইমারি অর বিল্ট ইন ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। সি ভাষার নির্ধারিত ডেটাকে বলে প্রাইমারি ডেটা টাইপ, অর্থাৎ আমরা বেশিরভাগ যে ডেটাগুলো ব্যবহার করি। এখানে একটা তালিকা দেওয়া হলো, টেবলের মধ্যে দেখা যাচ্ছে ক্যারেক্টার, যে কোনো ধরনের অক্ষর, যেমন ABCD টাইপ, বা এটা কোনো অঙ্ক হতে পারে যেটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখিত হয়। এরকম ক্যারেক্টারের কিওয়ার্ড হলো CHAR, যার ফরম্যাট স্পেসিফিকেশন %C, অর্থাৎ এই ক্যারেক্টার নামটি কম্পিউটার CHAR কিওয়ার্ড দ্বারা বুঝে নেবে। CHAR বলতে ক্যারেক্টার বোঝায়, এবং মেমরি পরিসরে সেটি গ্রহণ করবে %C দ্বারা। %C মানে ক্যারেক্টার, আর মেমোরি স্পেস অর্থাৎ মেমোরিতে যেহেতু এগুলো জমা থাকবে, সে মেমোরিতে ক্যারেক্টারের জন্য 1 বাইট জায়গা নেবে। এবং এটার এক্সাম্পল হলো সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে এখানে দেওয়া হলো A Y 3 C, অর্থাৎ যে কোনো অঙ্ক হতে পারে, যে কোনো বর্ণ হতে পারে, তবে তা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে হবে। ইন্টিজার বলতে আমরা পূর্ণ সংখ্যাকে বুঝি, যেমন 25 12 -25 এরকম। এটার কিওয়ার্ড হলো INT, এবং এটার ফরম্যাট স্পেসিফিকেশন আমরা এখানে দুটো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে %D অথবা %I, D দ্বারা ডেসিমাল, I দ্বারা ইন্টিজার বোঝায়, এবং এটা মেমোরি অ্যালোকেশনে 2 বাইট জায়গা দখল করে। যেমন এখানে 2 27 নেগেটিভ ডিজিট 15, এগুলো সবই হলো ইন্টিজার। মেমোরিতে অনেক সময় দীর্ঘ ধরনের যদি আমরা ইন্টিজার ব্যবহার করি, সেটা রান টাইম এরর হিসেবে দেখায় বা ভুল ফলাফল প্রদান করে, তখন সেই ডেটাকে আমরা লং ইন্টিজারে রূপান্তর করি। লং ইন্টিজার বলতে বোঝায় ইন্টিজারের দীর্ঘ ব্যাপ্তি। এটির কিওয়ার্ড হলো লং INT, যা ফরম্যাট স্পেসিফিকেশন হলো %LD মানে লং ডেসিমাল, যা মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে। যেমন এখানে অনেক বড় একটা ক্যারেক্টার দেওয়া হলো, বড় একটা ইন্টিজার টাইপ ডেটা দেওয়া হলো 2 3 4 5 7 এভাবে। আর ফ্লোটিং বলতে আমরা বলি ফ্লোটিং টাইপ ডেটা হলো ভগ্নাংশ ধরনের, যেটাকে আমরা রিয়েল ডেটাও বলে থাকি। এটার কিওয়ার্ড ফ্লোট এবং ফরম্যাট স্পেসিফিকেশন %F, এবং এটি মেমরি পরিসরে 4 বাইট জায়গা দখল করে। এটির উদাহরণ হিসেবে এখানে দেওয়া হলো 25.47। এভাবে ডবল হলো ফ্লোটের দীর্ঘ, অর্থাৎ ফ্লোটে যদি আমার উত্তরটির জায়গা মেমোরিতে সম্ভব না হয়, সংকুলন না হয়, তখন আমরা সেটিকে ডবল হিসেবে বিবেচনা করি, ডবল হিসেবে ব্যবহার করি। যেমন ডবলের কিওয়ার্ড হচ্ছে ডবল, ফরম্যাট স্পেসিফিকেশন %LF মানে লং ফ্লোট, এবং এটা মেমরি পরিসরে 8 বাইট জায়গা দখল করে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে 123.789 এভাবে দেওয়া হলো। আরো অনেক বড় বড় ফ্লোটিং টাইপ ডেটা
ব্যবহার করার জন্য আমরা ডবল ব্যবহার করে থাকি। যদি আমি আমার ফ্লোট টাইপ ডেটা দ্বারা একটি ডেটার সঠিক ফলাফল না পাই, তখন মেমরি পরিসরের কারণে যদি সঠিক ফলাফল না দেয়, তখন আমরা এটিকে ডবলে পরিণত করি। অর্থাৎ বুঝলাম ফ্লোটের দীর্ঘ মান হলো ডবল। এবার আমরা দেখছি এগুলোর সংজ্ঞা, কাকে কি বলে। যেমন ক্যারেক্টার টাইপ, ইংরেজি সকল বর্ণমালা, জ্যোতি বা বিরাম চিহ্ন, 0 থেকে 9 পর্যন্ত অঙ্কসমূহ, বিভিন্ন ধরনের বিশেষ চিহ্ন ইত্যাদিকে আমরা ক্যারেক্টার ডেটা বলি। আর ইন্টিজার হচ্ছে সমস্ত ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ইন্টিজার। আর লং ইন্টিজার হলো সি প্রোগ্রামে ইন্টিজার টাইপ ভেরিয়েবলের মতো ধনাত্মক বা ঋণাত্মক বিশিষ্ট সংখ্যা নিয়ে কাজ করার জন্য লং ইন্টিজার টাইপ ভেরিয়েবল ঘোষণা করা হয়। তবে ইন্টিজার টাইপ অপেক্ষা লং ইন্টিজারের টাইপ ভেরিয়েবলের ব্যাপ্তি বেশি, অর্থাৎ এটা দীর্ঘ প্রকৃতির। ফ্লোটিং টাইপ, সি প্রোগ্রামে প্রকৃত বা ভগ্নাংশ সহ কোনো সংখ্যা, যেমন 23.45 -4 56.50 2345.23 ইত্যাদি নিয়ে কাজ করার জন্য ফ্লোট ডেটা টাইপ ব্যবহার করা হয়। আমরা এখানে লাস্ট ওয়ান দেখতে পাচ্ছি ডাবল টাইপ। সি প্রোগ্রামে ফ্লোটিং টাইপ ভেরিয়েবলের মতো রিয়েল বা ভগ্নাংশ বিশিষ্ট সংখ্যা নিয়ে কাজ করার জন্য ডবল টাইপ ভেরিয়েবল ঘোষণা করা হয়। তবে ফ্লোট টাইপ অপেক্ষা ডবল টাইপ ভেরিয়েবলের ব্যাপ্তি বেশি। যদি ফ্লোট টাইপে আমার সংকলন না হয়, তখন আমরা ডবল টাইপ ব্যবহার করি। এই গেল আমাদের ডেটা টাইপ, প্রাইমারি ডেটা টাইপ সম্পর্কে ধারণা। এখন আমরা দেখছি ডিরাইভড ডেটা টাইপ। ডিরাইভড ডেটা টাইপ আমরা এখানে 4 ধরনের দেখি। অ্যারে, যাকে আমরা বলি সম প্রকৃতির ডেটার সমাবেশ, সব একই প্রকৃতির হবে। পয়েন্টার, ফাংশন, রেফারেন্স, এগুলো আমরা আরো উচ্চ পর্যায়ে এগুলোর উপর কাজ করে থাকি। তবে এর উপরে আগামী ক্লাসগুলোতে আমরা ধারণা পাবো। পয়েন্টার, ফাংশন, রেফারেন্সেস, এগুলো তোমরা যখন আরো উচ্চ পর্যায়ে যাবে, এগুলোর উপরে ব্যাপক ধারণা পাবে। এবার আমরা দেখছি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ কি? সংজ্ঞাতে বলা হচ্ছে ব্যবহারকারী নির্ধারিত ডেটা যা একাধিক ডেটা টাইপকে একটি ডেটা টাইপ হিসেবে নির্ধারণ করে। অর্থাৎ কয়েক ধরনের ডেটাকে একটি ডেটা টাইপে পরিণত করা। যেমন একই সাথে আইএনটি, ফ্লোট, সিএচএআর, ক্যারেক্টার ইত্যাদি ডেটা টাইপ থাকা, এটিকে সি ভাষায় স্ট্রাকচারও বলা হয়। অর্থাৎ আমরা স্ট্রাকচার অফ সি বলতে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপকেই বুঝি। তাহলে আমি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপকে এখন স্ট্রাকচার অফ সি হিসেবে বর্ণনা করছি। স্ট্রাকচার অফ সি, it is a collection of different data type variables grouped together under a single name. A structure is used to define data type. Using a structure, we can define a data type which holds more than one element of different types. এই যে আমরা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করলাম, এটির সিনট্যাক্স বা এটির বিধিমালা কেমন? এটার বিধিতে হলো স্ট্রাক্ট, স্ট্রাকচারের কিওয়ার্ড হলো স্ট্রাক্ট, এটি একটা কিওয়ার্ড, সেটার একটা আইডেন্টিটি থাকবে, পরিচয় থাকবে, এটাকে আমরা ট্যাগ নেমও বলে থাকি। সেটার অধীনে আমরা এখানে 3 ধরনের, 4 ধরনের বা 5 ধরনের ডেটা টাইপ দিতে পারি। যেমন এখানে ডেটা টাইপ ম্যাম মানে মেম্বার 1, মেম্বার 2, মেম্বার n পর্যন্ত দিলাম। অর্থাৎ 3 ধরনের ডেটা টাইপ আমি এখানে দেখালাম। অর্থাৎ স্পেসিফাইস ডেটা আইটেমস দ্যাট মেক আপ স্ট্রাক্ট, অর্থাৎ একাধিক ধরনের ডেটা টাইপকে আমি একটি স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসলাম, একটি ডেটা টাইপের মধ্যে নির্ধারণ করলাম। এখানে বলা হচ্ছে এটি সেমিকোলন দ্বারা শেষ হয়। আমরা এখানে স্ট্রাক্ট আইডেন্টিটিটা শুরুটা কার্লি ব্র্যাকেট দিয়ে করলাম, শেষটা কার্লি ব্র্যাকেটের পরে একটা সেমিকোলন দিয়েছি, এটা বিধি বা নিয়ম। আর ম্যাম বলতে এখানে মেম্বার বোঝানো হচ্ছে। এবার আমরা উদাহরণে যাই। 3 ভাবে আমরা এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে পারি। দেখা যাচ্ছে প্রথমে স্ট্রাক্ট এমটি,
এটা পুরোটাই একটা ডেটা টাইপ। সেটা কোন ধরনের? ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, 3 ধরনের আমি ডেটা টাইপ এখানে নির্ধারণ করলাম। মনে করে আমি একটা টেবল করব যেখানে নাম্বার, এমপ্লয়ি নেম, ইএমপি বলতে আমি বুঝাচ্ছি এমপ্লয়ি, এমপ্লয়ির নাম্বার, এমপ্লয়ির নেম এবং স্যালারি ঘোষণা করছি। নামটা আমি 20 ক্যারেক্টারের দিলাম। এভাবে করে আমরা এই abstract empty, যদিও বা এখানে দুটো অক্ষর, দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডকে এখানে একটি ওয়ার্ড হিসেবে বিবেচনা করা হয় এবং এই পুরোটাকেই বলা হয় একটি ডেটা টাইপ এবং এটাই হলো ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ বা ইউজার ডিফাইন্ড ফাংশন বা স্ট্রাকচার অফ সি। এরপর আমরা দেখতে পাচ্ছি আরেক ধরনের ডিক্লেয়ার করার নিয়ম, স্ট্রাক্ট। সেখানে আইএনটি নাও, ক্যারেক্টার নেম, 20, ফ্লোট, সেল এবং এইখানে এটার নাম ই হিসেবে ভেরিয়েবল এখানে ঘোষণা করা হলো। এভাবে extract empty এগুলো সবগুলো বরাবরই আছে। extract empty ই এগুলো আমরা সাধারণত মেইন ফাংশনের অন্তর্গত আমরা ঘোষণা করে থাকি। আর এই সেমিকোলন পর্যন্ত অংশগুলো সাধারণত গ্লোবাল ডিক্লারেশন অংশে ঘোষণা করে থাকি। এবার আমরা দেখছি অ্যারে ভার্সেস স্ট্রাকচার। আমরা অনেকেই মনে করি অ্যারে আর স্ট্রাকচারের মধ্যে তাহলে পার্থক্যটা কি? অ্যারে দিয়ে আমরা ডেটা ঘোষণা করে স্ট্রাকচার দিয়ে করি। অ্যারে এবং স্ট্রাকচারের মধ্যে মৌলিক পার্থক্যটা হচ্ছে অ্যারে সমপ্রকৃতির ডেটার সমাবেশ আর স্ট্রাকচার হচ্ছে বিভিন্ন প্রকৃতির ডেটার সমাবেশ। তো এখানে বলা হচ্ছে অ্যারেতে একই প্রকৃতির ডেটার সমাবেশ হয় কিন্তু স্ট্রাকচারে বিভিন্ন প্রকৃতির ডেটার সমাবেশ হয়। যেমন প্রথমে অ্যারেতে দেখি int ARR5, 5টি ইন্টিজার ভ্যালু দেওয়া হলো 10, 20, 30, 40, 50। প্রত্যেকটার মান এখানে 2 বাইট করে। মেমরি পরিসরে প্রত্যেকটা 2 বাইট জায়গা দখল করে। এখানে সব ডেটা একই প্রকৃতির। আবার ক্যারেক্টারে দেখি স্ট্রিং str5, যেমন 4। এখানে মোট আমি 5টি পর্যন্ত লেখার জন্য আমি এখানে বলে দিয়েছি, যেমন str। আর ক্যারেক্টার মধ্যে char 5। যেমন আমরা এখানে f o 1 5 b সিঙ্গেল ইনভার্ট কমার মধ্যে লিখলাম, এটা সবগুলো ক্যারেক্টার টাইপ একই প্রকৃতির। এটাও ক্যারেক্টার টাইপ, এটাও ক্যারেক্টার টাইপ, একই প্রকৃতি। কিন্তু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি abstract empt আমি একটা ডেটা টাইপ নির্ধারণ করলাম ইউজার হিসেবে। সেখানে int no ইন্টিজার টাইপ, আরেকটি নেমটা ক্যারেক্টার টাইপ, ফ্লোটটা স্যালারি টাইপ। তো এখানে 3 ধরনের ডেটা বিদ্যমান হলো, অর্থাৎ ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট তিনটা মিলে একটি ডেটা টাইপ হলো স্ট্রাকচার। এবার আমরা দেখি এটা সম্পর্কে একটু ধারণা। আমরা জানি ডেটা টাইপ সিঙ্গেল ক্যারেক্টার হয়, এই সিঙ্গেল ক্যারেক্টার ডেটা টাইপ, যেমন ইন্টিজার, ক্যারেক্টার, সিঙ্গেল টাইপ। যেমন প্রাইমারি ডেটা টাইপ ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার ইত্যাদি। কিন্তু ইউজার ডিফাইন্ড ডেটা টাইপে দুটি ওয়ার্ডকে নিয়ে একটি ডেটা টাইপ বোঝানো হয়। এখানে দেখা যাচ্ছে দুটি ওয়ার্ডকে নিয়ে, যেমন স্ট্রাক্ট ইএমপি, এটা একটা পুরোটা মিলে একটা ডেটা টাইপ, একটি ডেটা টাইপ বোঝানো হয়। অর্থাৎ এখানে কার্লি ব্র্যাকেটের অধীনস্থ ডেটাগুলো abstract empt ডেটা টাইপের অংশ বোঝায়। এবার আমরা মেমরি পরিসরে অ্যারে এবং স্ট্রাকচার কি পরিমাণ জায়গা নেয় এটা নিয়ে একটু ধারণা নেব। int array 5, এই int array 5 এটি দ্বারা বোঝালো ইন্টিজারের মেমরি সাইজ 2 করে 5টি গুণ করলে 10 বাইট জায়গা দিবে। আর ক্যারেক্টার str এটা 5, অর্থাৎ এটির জন্য মেমরি পরিসরে জায়গা নেবে ক্যারেক্টারের জন্য 1 বাইট, সেই হিসেবে 1 into 5, 5টি যেহেতু 5 বাইট। একইভাবে char cha এখানে 5, এখানে মোট 5টি আছে, 1 বাইট করে 5টি 5 বাইট, টোটাল 5 বাইট। এভাবে করে আলাদা আলাদা ভাবে আমরা প্রত্যেকটা কি পরিমাণ মেমোরিতে জায়গা নেয় সেটা সম্পর্কে জানলাম। এবার আসি সাইজ অফ স্ট্রাকচার। স্ট্রাকচারে এখানে আমরা ঘোষণা করেছি int nong, ক্যারেক্টার নেম 20, ফ্লোট sl। int ইন্টিজার আমরা একটু আগেই দেখেছি, ইন্টিজারের ডেটা সাইজ হলো মেমরি পরিসরে 2 বাইট। আর যেহেতু এখানে একটি নাম্বার, এই 1 দিয়ে 2 into 1 equal to 2। আর ক্যারেক্টার নেম 20,
অর্থাৎ 20 ক্যারেক্টার এখানে থাকবে। সুতরাং এটা মেমোরিতে জায়গা নেবে 1 ইন্টু 20 ইকুয়াল 20 বাইট। আর ফ্লোটের আমরা জানি মেমোরি সাইজ হলো 4, আর ফ্লোট স্যালারি একটি হবে, সুতরাং 4 ইন্টু 1 ইকুয়াল 4 বাইট। অর্থাৎ টোটাল মেমোরি সাইজ হচ্ছে 26। অর্থাৎ এখানে একাধিক ডেটা নিয়ে একটি ডেটা টাইপ হয় এবং এখানে প্রচুর মেমোরিও জায়গা দখল করে, মেমোরি পরিসরে জায়গা দখল করে। আর এখানে প্রত্যেকটা আলাদা আলাদার জন্য যেহেতু অল্প পরিসরের, সেখানে মেমোরিতেও জায়গার পরিমাণ কম নেয়। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম তিনটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম: ক্যারেক্টার সেট, টোকেনস এবং ডেটা টাইপ। এই বিষয়গুলো যদি তোমাদের ভালো ধারণা থাকে, তাহলে প্রোগ্রামিং ভাষায় প্রতিটা ক্ষুদ্র অংশ কার্যক্রমের ক্ষেত্রে তোমাদের আর সমস্যা হবে না। আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে এবং যাদের এই খুঁটিনাটি অংশগুলো বুঝতে অসুবিধা হয়, তোমাদের বন্ধুদের মধ্যে যাদের সমস্যা হয়, তাদেরকে শেয়ার করে এটা জানিয়ে দিবে। তাহলে আজকে এটুকু। তাহলে ধন্যবাদ সবাইকে।